আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করায় ইশরাক হোসেনের সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সকাল 10টার পরই তারা দক্ষিণ নগর ভবন থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই মুহূর্তে বিক্ষোভকারীরা রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে। এর আগে গতকাল ইশরাকের সমর্থকরা আজ সকাল 10টার মধ্যে শপথের ব্যবস্থা না করা হলে রাজধানী ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা দেয়। একই সাথে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দেন কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কাকরাইলে, সেখানে আছেন সহকর্মী নজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নজিব, ইশরাক সমর্থকরা কি বলছেন আর তাদের বিক্ষোভ কর্মসূচিতে আশেপাশের কি প্রভাব পড়ছে? শোভন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নেওয়ার যে দাবি, সেই দাবির যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটি কিন্তু আজ ভিন্ন মাত্রা পেয়েছে। আজ কিন্তু শুধু নগর ভবনই নয়, কাকরাইল মোড়, কাকরাইল মসজিদের সামনে যমুনা অভিমুখে তারা যাত্রা করেছে। তারা মৎস্য ভবনের সামনে, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। তারা কোনোভাবেই যমুনার অভিমুখে যে যাত্রা রয়েছে সেই যাত্রাটি হতে দিচ্ছে না এবং তারা এখানে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়ানোর জন্য তারা দায়িত্ব পালন করছে। এবং ইশরাকের সমর্থকরা কিন্তু বরাবরের মতো আজও তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি সরকার ষড়যন্ত্রের মাধ্যমে, সরকারের বেশ কিছু উপদেষ্টা এর সঙ্গে জড়িত এবং তাদের কারণে ইশরাকের যেই শপথ, সেই শপথটি আয়োজন করা হচ্ছে না এবং তার প্রতিবাদেই কিন্তু আজ এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং ইশরাকের সমর্থকরা। তারা দাবি করছেন অনতি বিলম্বে ইশরাকের যে শপথ অনুষ্ঠানটি রয়েছে, সেই শপথ অনুষ্ঠানটি আয়োজন করে ইশরাককে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে অধিষ্ঠ করা হয়। এবং এছাড়া আপনাদেরকে যদি একটু বলে রাখি যে এই বিক্ষোভ সমাবেশগুলো থেকেই কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা তার পদত্যাগ দাবিতে বেশ কিছু স্লোগান আমরা দেখেছি সকাল থেকেই। এবং যেটি বলার বিষয় সেটি হচ্ছে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের প্রায় 24 দিন আজ পেরিয়ে গেছে, আর মাত্র 6 দিন আছে। এই 6 দিনের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে এবং আজ আপনারা নিশ্চয়ই জানেন হাইকোর্টে ইশরাকের বিরুদ্ধে যেই রিটটি জারি করা হয়েছিল, সেই রিটের শুনানির আদেশ আজ, এবং এই আদেশের পরেই হয়তো আইনি জটিলতাটা কেটে যাবে এবং একটি বার্তা হয়তো পাওয়া যাবে যে আসলে ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে কিনা। এবং এই বিএনপি সমর্থকরা তারা দাবি করছে আদালতের যাই হোক না কেন তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা শুধুমাত্র ইশরাকের শপথ আয়োজনই নয়, তারা আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ চাচ্ছেন এবং তারা দাবি করছেন তাদের জন্যই ইশরাকের এই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, এমন দাবি কিন্তু তারা সকাল থেকে এখানে করছেন। এবং আপনাদেরকে যদি একটু বলি যে এই পুরো এলাকার যান চলাচল কিন্তু সকাল থেকে একেবারেই বন্ধ, অর্থাৎ এই হাজার হাজার নেতাকর্মী যে সড়ক অবরোধ করে যে অবস্থান নিয়েছে সে কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে জানছিলাম ইশরাক সমর্থকদের বিক্ষোভের খবর। দর্শক, হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ইশরাকের রিটের রায় কখন ঘোষণা করা হবে, এ ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, আজকে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে দ্বৈত বেঞ্চ, হাইকোর্টের বেঞ্চ, সেই বেঞ্চে আজকে ইশরাক হোসেনের যেন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, যে রিট করেছিল, সেই রিটের শুনানি গতকাল হয়েছে। আজকেও হয়তো একটু শুনানি হবে, তবে আজকে আদেশের জন্য বেলা 12:30টায় সময় ধার্য রেখেছেন এবং কোর্ট কিন্তু 12:30টায় এই বিষয়ে কিছুটা শুনানি নিয়ে তারপরে রায় দিবেন। তখনই বোঝা যাবে আসলে ইশরাক হোসেন শপথ নিতে পারছেন
নাকি পারছেন না, সেই রায়টাই হাইকোর্ট থেকে আসবে। তবে ইশরাকের সমর্থকরা এবং তার আইনজীবীরা বলছেন যে ইশরাকের পক্ষেই এই রায়টি আসবে, যেহেতু নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে সব কিছু বিচার বিশ্লেষণ করেই এই রায়টি দেওয়া হয়েছে এবং তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রজ্ঞাপনও জারি হয়েছে, এখন শুধু শপথ নেওয়ার বাকি। এখন ইশরাকের আইনজীবীরা এটা বলছেন যে এটা একটা রাজনৈতিক মারপ্যাচে চলে গিয়েছে এবং সেই প্রেক্ষাপটেই তার শপথটা নিতে দেয়া হচ্ছে না, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এবং আজকে কিন্তু রাজধানীতে ইশরাকের সমর্থকরা আন্দোলন করছেন এবং রাস্তা অবরোধ করে তারা সেখানে দাবি জানাচ্ছেন যেন তাকে শপথ নেওয়া হয়। এবং এই যে উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করছেন। তবে আজকে এই রায়ের মাধ্যমে আসলে এটি স্পষ্ট হবে যে ইশরাক হোসেন কি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারবে কি পারবে না, এবং শপথ না নিতে যেন পারে সেই জন্য যে রিট করেছেন সেই রিটকারীর আইনজীবীরা বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনাল কিন্তু তার রায়ে উল্লেখ করেনি, অর্থাৎ তিনি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি সেই রায়ে, শুধু খালি তাকে মেয়র হিসেবে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে, এরকম তারা বলছেন। এবং আরও কিছু যেটা বলছেন যে 6 জন সাক্ষী নেওয়ার কথা ছিল, সেই সাক্ষীদেরকে তারা হাজির করতে পারেন এবং যারা এফিডেভিট করেছিলেন তারা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো সদস্য নন, মানে নাগরিক নন, এমনটা অভিযোগ করে তারা কিন্তু এই যাতে শপথ নিতে না পারেন তার বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এইখানে দেখা যাক এখন শেষ পর্যন্ত 12:30টার রায়েই আসলে নির্ধারণ হবে ইশরাকের তার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয়া না নেয়াটা। শোভন। দর্শক, ইশরাক হোসেনের রায়ের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমরা ছিলাম হাইকোর্টে। অতি দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে আজ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী মেজবা হাসানের কাছে। মেজবা, এনসিপি নেতারা কি বলছেন, তাদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। এবং আমরা এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু এনসিপির নেতাকর্মীরা যে নির্বাচন কমিশনের সামনে যে বিক্ষোভ সমাবেশ ছিল সেটি কিন্তু দুপুর 12টার সময় ঠিক যত সময় শুরু হয়েছে তার আগে ভাগেই কিন্তু নেতাকর্মীরা ছোট ছোট বিক্ষোভ নিয়ে এখানে জড়ো হতে শুরু করে। এখন কিন্তু ঢাকা মহানগরের উদ্যোগে যে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে যে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু চলছে। এনসিপি নেতারাও তাদের বক্তব্যে দাবি করছেন যে কোনোভাবে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাত তুষ্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগ তুলে তারা বলছেন যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করার তারা দাবি জানিয়েছেন। একই সাথে স্থানীয় সরকার নির্বাচন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। নেতাকর্মীরা সকাল 11টার পর থেকে কিন্তু এখানে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল আকারে গেছে জড়ো হন এবং মহানগরীর নেতৃবৃন্দরা এখন বক্তব্য রাখছেন। একটু জানিয়ে রাখি, পূর্ব ঘোষণা দেওয়ার পর থেকে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা পর্যাপ্ত উপস্থিতি দেখেছি। র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ বিভিন্ন নির্বাচন কমিশন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এখন কিন্তু সমাবেশ চলছে। নেতাকর্মীদের যে তারা পূর্ব ঘোষণা দিয়েছিলেন যে একই সাথে যে নির্বাচন কমিশন পুনর্গঠন, একই সাথে তারা দাবি তুলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হতে হবে, সেই দাবি কিন্তু চলেছেন। এবং 5ই আগস্টের পর গণঅভ্যুত্থানের পরে যে সংস্কারের উদ্দেশ্যে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে একটি রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করছে বলে নেতারা অভিযোগ করছেন। এবং 2020 সালের যে স্বৈরাচার সরকারের সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সহ নানা নির্বাচন নিয়ে কিন্তু তারা অভিযোগ তুলেছেন। এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে সবশেষ। মোর্শেদ। মিসবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম এনসিপির বিক্ষোভের খবর। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর জানাতে যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, প্রেস ব্রিফিং কখন শুরু হবে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রেস ব্রিফিং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আয়োজন চলছে। তো সকাল 9টা থেকেই যে এনবিআর এর সাথে যুক্ত যেসব
প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের কিন্তু সদস্যরা সকাল থেকেই এখানে এসেছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। তারা বলছিলেন যে গতকালকে যে তাদের বৈঠকটি হয়েছিল অর্থ উপদেষ্টার সঙ্গে সেটি ফলস্প্রুত হয়নি, তাই তারা আজকে তারা নতুন কর্মসূচি দিবেন যেখানে কি হবে বা না হবে। তারা বলছিলেন যে তার সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে নীতি নির্ধারণী যে এবং বাস্তবায়নে যে দুটি ভাগ করা হয়েছে সেই দুই ভাগ না করে একই ছাতার নিচে এটিকে রাখতে হবে। তো সরকারের পক্ষ থেকে এটি অনর যে তারা এটিকে দুই ভাগে বিভক্ত করবে এনবিআরকে। তো এটি তারা এখনও মানছেন না। তারা বলছিলেন যে সেই তারপরে তাদের নিয়োগ প্রক্রিয়া কি হবে, তারপরে পদ পদবি নিয়েও কিছুটা শঙ্কিত তারা। তো 2018 সাল থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে এই এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ তারা নিয়েছিল, কিন্তু এটি বাস্তবায়ন পুরোপুরি ঘটেনি। সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশে যে বিনিয়োগ সেটি বাড়বে। তারপরে ব্যবসায়ীরা যে এবিবিসিআই যে তারাও বলছিলেন যে এটি যদি দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে তারাও হয়রানির শিকার হবে না এবং প্রচুর পরিমাণে কর থেকে শুরু করে তারা রাজস্ব খাতে এখানে উন্নয়ন করা যাবে তারা বলছিলেন। তো আইএমএফও বলছেন যে এটি প্রতিটা দেশেই কিন্তু সেই এই এনবিআর বা এই যে রাজস্ব খাত দুই ভাগে বিভক্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে সেই এনবিআরের ভবন থেকে সর্বশেষ। কিছুক্ষণ পরে জানা যাবে যে এখানকার সর্বশেষ আপডেট কী রয়েছে। দর্শক, আমরা জানছিলাম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচির খবর। দেশে প্রতি বছর 20 লাখের মতো যুবক শ্রমবাজারে প্রবেশ করলেও চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত যুবকদের সংস্কার ভাবনা বিষয়ক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ফাহমিদা খাতুন বলেন, দেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। সরকারিভাবে মাত্র 5 থেকে 6% কর্মসংস্থানের সুযোগ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে নতুন চাকরির সুযোগ আশানুরূপ বাড়ছে না। স্বাস্থ্য খাতেও দুর্নীতির পাশাপাশি দক্ষতার অভাবে মানসম্মত চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এজন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায় কিভাবে নিজেদের উদ্যোগকে ব্যক্তিগত পর্যায়ে কর্মসংস্থান তৈরি করতে পারে সেই লক্ষ্যেই দিনব্যাপী এই সম্মেলনে কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরবেন অংশগ্রহণকারীরা। যেই আন্দোলনটা হলো চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, সেটা আজকে 9 মাস পরে এসে আমরা কি দেখছি? আমাদেরকে এই কর্মজীবনের কর্মবাজারে কোনো অন্য ধরনের উন্নতি হয়েছে? আমরা কি বেশি করে আমাদের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের সাথে যুক্ত করতে পেরেছি? কুরবানির ঈদে পুরান ঢাকার ক্রেতাদের পছন্দের শীর্ষে মুন্সিগঞ্জের ধবল গরু। ভেজালমুক্ত দানাদার খাবারের পাশাপাশি পরম যত্ন ও মমতায় লালন পালন করতে ব্যস্ত জেলার খামারিরা। এদিকে ঈদকে সামনে রেখে ভৈরবে 40,000 পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে বাজারে গো খামারের দাম বৃদ্ধি এবং ভারতীয় গরু অবৈধভাবে দেশে ঢুকে যাওয়ার শঙ্কায় তারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকার এসব সাদা গরুর চাহিদা দেশ জুড়েই। দানাদার গোখাদ্য খাইয়ে রুষ্টপুষ্ট করা এসব গরু মোটাতাজা করায় সুখ্যাতি রয়েছে। সাদা এসব গরু লালন পালনে নেওয়া হয় বিশেষ যত্ন। নিজস্ব কারখানা থেকে সংগ্রহ করা খৈল, বুট, খেসারি, গম ও মসুরের ডালের ভুসি, মিষ্টি গুড় খেতে দেওয়া হয় এসব গরুকে। এসব গরু মোটাতাজাকরণে কোনো ধরনের ঔষধ না দেওয়ায় এর মাংসে আঁশ থাকে কম, মাংস হয় নরম ও সুস্বাদু। ফলে পুরান ঢাকার বাসিন্দাদের কাছে এর চাহিদাই অন্যরকম। এখানে ভালো জাতের গরু পাওয়া যায় এবং বিভিন্ন ভালো জিনিস খাওয়ানো হয়। এইখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে গরু নিয়ে যায়। টেপাখোলা আছে, কুষ্টিয়া আছে, যশোর আছে, তারপরে পাবনা আছে। এসব জায়গায় গিয়ে আমরা প্রতি হাটে হাটে গিয়ে এই গরুগুলো সংগ্রহ করি। জেলায় এবছর কোরবানির জন্য 6,272টি খামারে 81,875টি গরু প্রস্তুত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। মুন্সিগঞ্জে প্রায় 150 থেকে 200 গরু রয়েছে। কোরবানির উপলক্ষে এই গরুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। এই গরুগুলো আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এদিকে ভৈরবের প্রতিটি খামারে এভাবেই পরম যত্নে লালন পালন করা হচ্ছে কোরবানির পশু। খামারে খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে রুষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। তবে বাজারে গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি ও ভারতীয় গরুতে বাজার সয়লাভ হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় খামারিরা।
বিগত 2 সপ্তাহের ব্যবধানে 1700 টাকা ভুসির বস্তাটা আপনার 550 টাকায় চলে গেছে। শুধু ভুসির ক্ষেত্রে না, সর্বত্রই আপনার ভুট্টার বেসন থেকে শুরু করে সব খাদ্যের দাম 500 থেকে 600 টাকা ডিফারেন্স। কোরবানির পশু নিরাপদ রাখা ও রোগমুক্ত রাখতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। গরুর সংখ্যা আছে প্রায় 25,000 এবং ছাগল ভেড়ার সংখ্যা আছে প্রায় 15,000 এবং দুম্বা আছে 15টির মতো। এই উপজেলায় চাহিদা হচ্ছে 15,000 গবাদি পশু কুরবানি করা হবে। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং সীমান্ত দিয়ে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে খামারিরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।